স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আমরা ৫০ বছর, বাংলাদেশ স্বাধীন হয়েছে ৫০ বছর হলো। বাঁধভাঙা উৎসবের জোয়ার আমাদের সবার মনে। আজ আমরা এই স্টুডিওতে আপনাদের চেনা জানা তথাকথিত কোনো তারকার সঙ্গে আড্ডায় বসি নাই। আজকে বসেছি একেবারেই নিখাদ একজন থিয়েটার কর্মী, বলা যায় হারিয়ে যাওয়া থিয়েটার কর্মী। যে থিয়েটার কর্মী হারিয়ে গেছে, যে মিডিয়া কর্মী হারিয়ে গেছে, জীবনের টানে বিদেশি প্রতিষ্ঠানে বড় বেতনে চাকরি করতে হচ্ছে, সেটাও সংসারের টানে। আর সেই সংসারের টানটা শুরু হয়েছে সেই ছাত্র জীবনে প্রেমের টানে। অনেক কিছু পাওয়া, অনেক কিছু হারানো, থিয়েটার, রাজশাহী বিশ্ববিদ্যালয়, মতিহার চত্বর, তারপরে ঢাকার রঙিন ভুবন, কিছুদিন টেলিভিশন নাটক, তারপরে আবার হাওয়া হয়ে যাওয়া। এসব নিয়েই আজ আড্ডায় বসবো। আর যার সঙ্গে আড্ডা দেব সে প্রচণ্ড একটা শয়তান মানুষ, আমার খুব কাছের ছোট ভাই, আমার রাজশাহী বিশ্ববিদ্যালয় জীবনের নাটকের যে কজন অন্তপ্রাণ বন্ধু, ছোট ভাই, কাছের মানুষ, আত্মার মানুষ ছিল, তার মধ্যে একজন পিন্টু, আরিফ সিদ্দিকী পিন্টু। আমি অবশ্য ওকে অন্য নামে ডাকি, সেই নামটা আপনারা নাই জানলেন। কেমন আছিস তুই? ভালো থাকা আমার বদ অভ্যাস। ভালো থাকা বদ অভ্যাস। আচ্ছা, ওই মিলনের কফজ মেহেদি, মানে মেহেদি মিলনের সেই ডায়লগের মতো, কথা দিতে ভালো লাগে তাই কথা দিই। হ্যাঁ, বিষয়টা ওরকম আর কি। মানে ভালো থাকতে থাকতে এটা একটা বদ অভ্যাস হয়ে গেছে। মানে খারাপ থাকিস নাই, খারাপ থাকার আর কোনো সুযোগ নাই। খারাপ থাকার সুযোগ নাই, বউ খারাপ থাকতে দেয় না। তুমি যেমনই থাকো না কেন, এন্ড অফ দ্য ডে তোমার বলা লাগবে আর কি যে আমি ভালো আছি। মানে ওইটাও কি অ্যাক্টিং? অনেকটা তো তাই। অ্যাক্টিং ছাড়া বাঁচতে পারিস না। যদি ওই অর্থে চিন্তা করি তাহলে আসলে মুখোশ ছাড়া তো মানুষ নাই। আসল তুমি যা, তাকে তো আমরা কেউ চিনি না, সেটা শুধু তুমি জানো। তুমি যদি এভাবে চিন্তা করা যায় আর কি, প্রত্যেকটা মানুষই তো একটা বইয়ের মলাট, তাই না? বইয়ের মধ্যে কি লেখা আছে মলাট দেখে তা বোঝা খুব মুশকিল, যতক্ষণ না বইয়ের পাতা উল্টানো যায়। সেই অর্থে শিমুল সরকার কি, সেটা তো আমাদের জানার কোনো সুযোগ নাই। আমরা যা দেখছি তা তো বইয়ের মলাট। তো মলাটের উপর লিখে রাখছি ভালো থাকা আমার বদ অভ্যাস। কিন্তু আমরা তো সবাই সাধারণত মলাট দেখেই মুগ্ধ হই। হ্যাঁ হ্যাঁ, বাইরের সৌন্দর্য দেখেই মুগ্ধ হই, ভেতরটা যাচাই করতে চাই না। এটা তো স্বাভাবিক। আচ্ছা, তোর মনে আছে আমি যখন 2012-তে 11 না 12, যখন তুই আর নাটক করতে পারলি না, 12-তে, তখন আর টিভিতে তোর অনেক পপুলার একটা নাটক চোর কাব্য প্রচার হচ্ছে, চোর কাব্য, যেখানে চোর কাব্যের তুই চোর। হ্যাঁ, কুত্তা জবাই করছিলি নাকি মরা ছাগল জবাই করছিলি? ওটাতে দুটোই ছিল, মরা ছাগলও জবাই করছিলাম রেস্টুরেন্টে, আর কুত্তাও ধরে ধরে নিয়ে এসে গরুর মাংস বলে চালাইতাম আর কি। আবার অন্যের ছাগল চুরি করে এনেও জবাই করতাম। চুরির ছাগলগুলো আমার কাছে সাপ্লাই হইতো আর কি। ওইটা আবার প্রাণ রায়ের সঙ্গে ভাগাভাগি হইতো। প্রাণ রায়ের সাথে ভাগাভাগি হইতো। প্রাণ রায় ছিল চোর, মানে ওর কাছ থেকে কিনতি, ওর কাছ থেকে আমি কিনতাম, সাপ্লায়ার। এবং কখনো কখনো টাকা দিতাম না। আচ্ছা, বলতাম যে তুই যে চুরি করে নিয়ে আসছিস, তুই যদি টাকা চাস তাহলে মানুষটা বলে দেবো তুই ছাগল চুরি করেছিস। আচ্ছা, মানে তার ডবল লাভ। এই নিয়ে আবার জেলও খাটলি? জেলও খাটলাম। আচ্ছা, জেলে প্রাণ রায় ছিল, সঞ্জীব ছিল না? সঞ্জীবও ছিল, শবনম পারভীন তো ছিল না? শবনম পারভীনও ছিল, শবনম পারভীন, তারা মা ছেলে দুজনেই ছিল। আচ্ছা আচ্ছা, মানে রাজকীয় জেল খাটছিস। রাজকীয় জেল। আচ্ছা, ওই সময় যখন তুই বললি যে দাদা আমি আর পারছি না টাইম দিতে, তোরে তখন আমি বলছিলাম নাটক ছাড়া তুই বাঁচবি। হ্যাঁ, মনে আছে। বেঁচে আছিস তুই? বেঁচে হয়তো আছি, বাঁচার ধরনগুলো একটু ভিন্ন। মানে বাঁচার ধরন কি এইরকম যে এনজিওতে লাখ লাখ টাকা বেতন, মাস গেলে পকেটটা প্রচণ্ড ভারী হয়, গরম হয়, সেই গরম পকেট নিয়ে অনেক কিছু করা যায়, ব্যাপারটা এরকম? জীবনটা কি ওই রকম হয়ে গেছে? অনেকটা সেরকমই, বলতে আসলে দ্বিধা নেই, অনেকটা সেরকমই। মানুষ তো আসলে বাঁচে বিভিন্ন ফরমেশনে, তাই না? বিভিন্ন ধরনের বাঁচা আছে। কেউ শুধু বাঁচার জন্য বাঁচে, কেউ প্রাণ নিয়ে বাঁচে। প্রাণ নিয়ে বাঁচার জন্য যা দরকার হয় তা হয়তো সবার জীবনে থাকেও না।
সেই অর্থে চিন্তা করলে আমি আসলে ওই দলেরই। এই কথাটা এই কারণে বলছি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে উন্মাদ, যে পাগলা ঘোড়া, যে স্বপ্নবাজ, সেই মানুষটার নামও বোধহয় একটু ডিফারেন্ট ছিল। নাম ছিল পিন্টু দা। এখন সে আরিফ সিদ্দিকী। পিন্টু দা শব্দটা এখন অনেক পেছনে, অনেক আড়ালে। এখন খাতা কলমের নাম। হ্যাঁ, আরিফ হয়ে খুব মারদাঙ্গা জীবনযাপন করছি, নো ডাউট, কোনোই সন্দেহ নাই এতে। তুমি যেটা বললা, ভালো জব আছে, জব সেক্টরে মানুষ যে ফ্লেক্সিবিলিটি খোঁজে, যে এনভায়রনমেন্ট খোঁজে, সারা বিশ্ব ঘুরছিস, মানুষকে ট্রেনিং দিচ্ছিস, অনেক কিছু করছিস, আবার মোটিভেশনাল থিয়েটারও করছিস, সেটাও ঠিক আছে। কিন্তু আমরা যে প্রাণের থিয়েটারটা করতাম, বিষয়টা দুই রকম আসলে। এক হচ্ছে আমি এখন থিয়েটার করি কেন, বা মানুষকে থিয়েটার শিখাই কেন। এখন যেহেতু আমি ট্রেনিং নিয়ে কাজ করি, ফলে ট্রেনিংয়ের কন্টেন্টের মধ্যে, বিষয়বস্তুর মধ্যে আমি কখনো কখনো থিয়েটারটাকে পুশ করি। এটা আমি কেন করি? যদি এই কথার উত্তর খুঁজি, তাহলে আমি যদি আমাকে জিজ্ঞেস করি, তাহলে আমি জবাব যেটা পাই, আমি প্রাণের তাগিদে করি। থিয়েটার আমাকে যেটা শিখাইছে, ওইটা হচ্ছে রিয়াল আমি। মানে থিয়েটার একজন পরিপূর্ণ মানুষ তৈরির কারখানা। ওইখানে কোনো সন্দেহ নাই। যেহেতু আমি সোসাইটির কিছু চেঞ্জ মেকার তৈরি করি, আমার কাছে মনে হয়েছে যে চেঞ্জ মেকিংয়ের জন্য সমাজ পরিবর্তন আন্দোলনের যত পদ্ধতি আছে, এনজিও সেক্টরে অনেক রকম পদ্ধতি আছে, এবং সেগুলোও অনেক ইফেক্টিভ। বাট আমি এটাও বিশ্বাস করি, অনেক ইফেক্টিভ পদ্ধতির মধ্যে থিয়েটার একটা অন্যতম পদ্ধতি। সেইখানে মেইন স্ট্রিমিংয়ে থিয়েটার থাকা উচিত। ওই দায় থেকে, এবং থিয়েটার খুব পরীক্ষিত একটা টুলস। যত পদ্ধতি আছে, থিয়েটার হচ্ছে খুব পরীক্ষিত পদ্ধতি, এই পদ্ধতিতে সমাজ পরিবর্তনের আন্দোলনকে অনেক বেশি বেগবান করা যায়। আচ্ছা, তুই কি জানিস যে তুই খুব ভালো অভিনয় করিস? লোকমুখে শুনে জানি আর কি। তুই জানিস কি না, তোর 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 মানে তোর কখনো ভেতরে উপলব্ধি হয়নি? ওই জায়গা থেকে যদি সিরিয়াসলি জবাব দেই দাদা, তাহলে মানে ভালোর তো আসলে শেষ নাই। ভালোর তো শেষ নাই। ওই অর্থে যদি চিন্তা করি, তাহলে আমার কাছে যেটা মনে হতো, যেমন উদাহরণস্বরূপ বলা যায়, তোমার ডিরেকশনে আমি অনেক কাজ করছি। বলতে গেলে আমি যে কয়টা কাজ করছি তার মোটগুলোই তোমার ডিরেকশনে কাজ করছি। আমার একটা জায়গায় খুব কনফিডেন্স ছিল আর কি, আমি খুব কনফিডেন্ট ছিলাম। সেটা হচ্ছে যে আমার ডিরেক্টর আমার কাছে যা চায় আমি সেটা বুঝে ফেলতে পারি। আমি কি আউটপুট দেই সেটা আসলে তোমাকে জিজ্ঞেস করলে পাওয়া যাবে। আমি কি আউটপুট দিতাম সেটার জবাব আসলে তুমি দিতে পারবা, আমি জানি না। তবে আমার কাছে মনে হতো যে ডিরেক্টর আমার কাছে যা চাচ্ছে সেটা আমি বুঝি, এবং আমি সেই অনুযায়ী ইনপুটটা দিতে পারি। আউটপুট হিসেবে কী বের হয় সেটা আসলে ডিরেক্টরের ভাবনা, তুমি বলতে পারবা আমি অভিনয় জানতাম কি জানতাম না, কিংবা জানি কিংবা জানি না। হেভি ইন্টেলেকচুয়াল জবাব দিছি। আচ্ছা, ওই যে প্রথম যখন তুই মানে প্রথম ধারাবাহিক শুরু করলি, তাই না, ডাইরেক্টর, তোর কো আর্টিস্ট হচ্ছে এটিএম শামসুজ্জামান, তোর কো আর্টিস্ট ফজলুর রহমান বাবু, তোর কো আর্টিস্ট ডাক্তার এজাজ, আখম হাসান, শশী, কচি খন্দকার, আর তোরা দুইজন পুংটা, তুই এবং শিশির। হল থেকে শাকিব খানের ছবি দেখে বের হচ্ছিস, তারপরে দুইজন ডিসকাস করছিস। শিশির বলছে যে শাকিব খান কীরকম একটা ট্যালেন্ট, দেখ যে পয়েন্টে পয়েন্টে যে জায়গায় ডায়লগ দেওয়ার দরকার সেই জায়গায় পয়েন্টে ডায়লগ দিচ্ছে। তখন তুই ভুল সংশোধন করে দিয়েছে, বেটা যে ডায়লগ তো শাকিব খান দিচ্ছে না, ডায়লগ শাকিব খানকে ডিরেক্টর যেভাবে দেখাই দিছে সেরকম দিচ্ছে। তার মানে হচ্ছে যে তখন সেই প্রশ্ন করছে যে শাকিব খান তাহলে আসলে কিছুই না, যে ডিরেক্টরই সব। এই যে সময়টা, তারপরে তোরা একটা নায়িকার সন্ধান পাইলি, প্র্যাকটিস করছিস, মানে উন্মাদের মতো প্র্যাকটিস করছিস। ওই গ্রামের ডাইরেক্টর আসবে, সবাই নায়ক হবে কিংবা নায়িকা হবে, কেউ আমির খান হবে, কেউ সালমান খান হবে। এই স্বপ্ন তো সবাই দেখে আসলে, তাই না? সারা দেশের, সারা পৃথিবীর মানুষই সবাই কখনো কখনো তার যে আইডল, তার যে তারকা, সেইটা হতে চাই, হ্যাঁ, ক্যামেরার সামনে যেতে চাই। ওইগুলো মিস করিস না?
মিস করার আসলে ধরনগুলো ভিন্ন দাদা। আমি যদি একদম সততার সাথে জবাব দিই তোমাকে, ক্যামেরার সামনের পিন্টু দাকে আমি যতটা মিস করি, তার চেয়ে মঞ্চের পিন্টু দাকে আমি অনেক বেশি মিস করি, অনেক বেশি মিস করি, অনেক বেশি। স্পেশালি বলবো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পিন্টু দা। ওই পিন্টুদার মধ্যে একটা জিনিস ছিল, সেটা হচ্ছে সমাজ পরিবর্তনের একটা কমিটমেন্ট ছিল, এবং সেই মাধ্যমটা ছিল নাটক। তোরা বিশ্ববিদ্যালয় থিয়েটার থেকে আলাদা হয়ে সংসপ্তক বানালি, সংসপ্তকে অনেক, তোরা যে কয়জন ছিলি অসাধারণ কাজ করছিস। ওই সময়টা আমার শেষ সময় ছিল, আমি চলে আসব এরকম ব্যাপার ছিল। তোরা তখন ওই জায়গা থেকে যদি চিন্তা করি, নাট্যদুয়ারের জন্ম যেভাবে, থিয়েটার সংসপ্তকের জন্মও অনেকটা সেভাবেই। তোমার নেতৃত্বে থিয়েটার নাট্যদুয়ার শুরু হলো। 15 দিনের একটা কচি খোকা আমি তখন রাজশাহী বিশ্ববিদ্যালয় থিয়েটারের অ্যাসপেক্টে, যদিও তার আগেও আমার একটা লম্বা থিয়েটারের জার্নি আছে গ্রামে। হ্যাঁ, গ্রামে। আমি শুনলাম যে রাজশাহী ইউনিভার্সিটির সবচেয়ে যে থিয়েটার অ্যাক্টিভিস্টদের, আমি থিয়েটার আর্টিস্ট বলতে চাই না, কারণ তোমাকে মানুষ থিয়েটার আর্টিস্ট বলতো না, তোমাকে মানুষ থিয়েটার অ্যাক্টিভিস্টই বলতো। অবশ্যই, কারণ তুমি থিয়েটার দিয়ে অ্যাক্টিভিজম করতে। হ্যাঁ, থিয়েটারটা তাই, তোমার তোমার জন্য থিয়েটার একটা মুভমেন্ট ছিল। যে মানুষগুলো খুব প্রমিনেন্ট অ্যাক্টিভিস্ট, তার মধ্যে একজন শিমুল সরকার। তখন আমি তোমাকে চিনি না। সে বের হয়ে গেল, গিয়ে থিয়েটার নাট্যদুয়ার নামে একটা দল শুরু করলো। এটা যেহেতু আমরা জোটভুক্ত সংগঠন ছিলাম, একটা নোটিশ পড়ে শোনানো হলো বিশ্ববিদ্যালয় থিয়েটারের ফ্লোরে। দেন তখন আমি প্রত্যেকদিন বিশ্ববিদ্যালয় থিয়েটারের ফ্লোরে দুপুরে ঘুমাতাম। আমি রুমে যেতাম না ক্যাম্পাস ছেড়ে, আমার কাছে চাবি থাকতো। আমি প্রতিদিন ওই সময়টায় ক্যাফেটেরিয়ায় খেয়ে দুপুরে ঘুমাতাম, বিকেলে আবার আসাই লাগবে, ঢোল বাজানোর প্র্যাকটিস করতাম। একদিন তুমি আমার ডাক দিয়ে বললা, রাইফেলের স্ক্রিপ্ট আছে বিশ্ববিদ্যালয় থিয়েটারে, তোর কাছে চাবি আছে না? বললাম আছে তো দাদা। রাইফেলের স্ক্রিপ্টটা দিতে একটু ফটোকপি করে নিয়ে আসি। তুমি রাইফেল নাটকের স্ক্রিপ্টটা ফটোকপি করে নিয়ে মেইন কপিটা আমার জমা দিলা। আমি তোমার তার আগে কোনোদিন চিনি না, আমি জানিও না এটাই শিমুল সরকার যে থিয়েটার নাট্যদুয়ার বানাইলো। তুমি যখন আমার কাছে স্ক্রিপ্ট নিয়ে চলে যাচ্ছ, তখন লালন ডাক দিল, শিমুল দা চা বানিয়েছি তো, খায় যান, কুতি যাচ্ছেন। রাক্ষস সামনের চায়ের দোকানের লালন, চায়ের দোকানদার লালন তোমারে শিমুল দা বলে ডাকলো। তখন আমি মিলাইলাম, ও তার মানে এটাই সেই মাল। এটাই তুমি স্ক্রিপ্ট নিয়ে চলে গেলা, টুকিটাকের ওই দিক থেকে ফটোকপি করবা। আমি লালন জিজ্ঞেস করলাম, এর নাম শিমুল সরকার, এই থিয়েটার নাট্যদুয়ার বানাইছে? হয়। আমি তখন মনে মনে চিন্তা করতেছি, এই যা অকাম তো একটা করলাম, জোট বিরোধী অপকর্মের সাথে আমি সম্পৃক্ত হয়ে গেলাম। জোট থেকে বের হয়ে যায় নতুন একটা দল বানানো যে থিয়েটার অ্যাক্টিভিস্ট, তারে আমি জোট অন্তর্ভুক্ত একটা সংগঠনের ট্রাঙ্কের তালা খুলে স্ক্রিপ্ট দিয়ে দিছি। হায় হায়, আমার মহা টেনশন, কামটা করলাম কি আমি। মূল জায়গাটা হচ্ছে তোমার সাথে একটা সময় সমকালের লিগ্যাল যে ডকুমেন্টস, সমকালের লিগ্যাল ডকুমেন্টস, যে নথিপত্র, যে কনস্টিটিউশন, যে গঠনতন্ত্র, যে আদর্শ, লক্ষ্য, উদ্দেশ্য, এগুলো পড়ে তোমার মনে হয়েছিল যে সমকালের সাথে এটা আমার যায়। তুমি সমকাল করতা, সমকাল নাট্যচক্রের তুমি একজন অ্যাক্টিভিস্ট ছিলা। একটা সময় মনে হলো যা চর্চা হচ্ছে সেখানে কাগজপত্রের সাথে চর্চার কোনো মিল নাই, তুমি বের হয়ে গেলে। রাইট, একদম সেম ঘটনা আমার ক্ষেত্রেও ঘটছে। এবং ওইটা ঘটাই তো আর সংগঠন না, ঘটাই কিছু মানুষ। এক্স্যাক্টলি। ফলে যেটা হয়েছে, আমার কাছেও একটা সময় মনে হয়েছে বিশ্ববিদ্যালয় থিয়েটার যা বলতে চায় কাগজপত্রে, বিশ্ববিদ্যালয় থিয়েটারের যারা লিডার তারা তা চর্চা করে না। সুতরাং আমার বিশ্ববিদ্যালয় থিয়েটার থেকে বের হয়ে যাওয়া দরকার। তারাও বের করে দিতে চাইলো, আমিও বের হইলাম। আমি বিশ্ববিদ্যালয় থিয়েটারের প্রতি আমার এখনও অগাধ প্রেম, অগাধ টান। ওই প্রতিষ্ঠান থেকে আমার হাতে খড়ি, এবং সেই সময়ের প্রত্যেকজন মানুষকে আমি প্রচণ্ড শ্রদ্ধা করি, তাদের কাছে কিছু হলেও শিখেছি, এবং আমি বিশ্বাস করি তোমারও সেই জিনিসটা আছে। না, অবশ্যই অবশ্যই। তোমার সমকাল নাট্যচক্রের জন্য সবার সঙ্গে ভালো সম্পর্ক, আমারও বিশ্ববিদ্যালয় থিয়েটারে হাঁটা শেখা, থিয়েটারে দাঁড়ানো, কথা বলা শেখা, সবকিছুই সমকালে। কিন্তু তারপরে যেটা হয়ে উঠলো, তারপরের গল্পগুলো তো ভিন্ন। যুদ্ধগুলো অনেক, হ্যাঁ, যুদ্ধগুলো প্রচন্ড। মানে থিয়েটার, তোমার সাথে যেমন কয়েকজন সহযোদ্ধা ছিল, আমার সাথেও গুটি কয়েক সহযোদ্ধা, যাদের নাম না বললেই না। সুবীর, আমাদের বসু, সুমন বসুনিয়া, আমাদের লিমন, আমাদের জোহা, এগুলো খুব অবাক কর। তোমার ক্ষেত্রে এই ঘটনা আছে যে ছেলেটার বয়স থিয়েটারে 7 দিন, সে বলল, দাদা তুমি যে দলে নাই সে দলে আমিও নাই।
হুম হুম একেবারেই তাই, একেবারেই তাই। আমরা ওই সময় ছিলাম 21 জন। 21 জন, ওই দিকের কথা নাই বলি কয়জন ছিল। তো মূল ব্যাপারটা হচ্ছে যে থিয়েটারটাতে বোধহয় একটা পচন ধরছে সারা দেশেই, মানে আদর্শগত একটা জায়গায়, এবং সেটা সংগঠনে তো ধরেনি, কিছু কিছু মানুষ ধরছে। এখন যদি ধর যে থিয়েটার, আমি বাঙালি সংস্কৃতির কথা বলবো, 71-এর চেতনার কথা বলবো, মুক্তিযুদ্ধের কথা বলবো, 72-এর সংবিধানের কথা বলবো, আবার যদি থিয়েটারে জামাত শিবির ঢুকে যায়, হ্যাঁ 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 হ্যাঁ, এবং এবং এই 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 জামাত শিবির যদি হয় থিয়েটারের নেতৃত্বে চলে আসে, যারা আদর্শ ধারণ করে ঠিক বিপরীতটা, তাহলে মুশকিল। এখন আমরা যখন আন্দোলনের কথা বলতাম, আমরা তো এই দলের, তাই না, যে থিয়েটার দিয়ে আমরা আন্দোলন করতে চাই। কিসের আন্দোলন? আমরা একটা বৈষম্য মুক্ত সমাজ দেখতে চাই, দেশ দেখতে চাই। আমরা স্বাধীনতার যে মূল স্পিরিট, মূল যে স্পিরিটটা, সেটাকে ছড়াই দিতে চাই, সেটাকে ছড়াই দিতে চাই। আমরা মানুষের মধ্যে দেশ প্রেম দেখতে চাই, মানুষ প্রেম দেখতে চাই, মানুষে মানুষে প্রচুর ভালোবাসাবাসী হবে, এরকম একটা সমাজ। এবং সেই থিয়েটার থেকেই ধর, যে আমি ওই কথা কেন বললাম যে থিয়েটারের নেতা যদি এরকম মানুষ হয়ে যায় যারা তাদের কর্মীদের শেখাবে, পরিচালনা করবে, সেই তারাই যদি হয় যে থিয়েটার থেকে বেরোয়েই ব্যক্তি জীবনে ধর আলখেল্লা পরে, জুব্বা পরে চিল্লা দিয়ে বেড়াচ্ছে। হ্যাঁ, এখন মনে করো আলখেল্লা পরে চিল্লা দিয়ে বেড়াক, আমার ব্যক্তিগতভাবে এর সাথে দ্বিমত নাই। একজন মানুষের স্পিরিচুয়াল ফেথ থাকতে পারে, বাট আমি থিয়েটার দিয়ে যে আদর্শ চর্চা করতে চাই, থিয়েটার দিয়ে আমি যে কথাটা বলতে চাই, আমি সেই কথাটা বলতেছি কিনা, এটা হচ্ছে আমার জন্য জরুরি। না, বলতেছি তো নাই, উল্টাটা করতেছি, উল্টা মোটিভেশন করতেছি, তাহলে সেটা খুব মোটিভেশন উল্টা হচ্ছে, একেবারেই উল্টা হচ্ছে। এখন মনে করো একজন থিয়েটার অ্যাক্টিভিস্ট নামাজ পড়তেই পারে, সে নামাজ পড়বে, কোনো দ্বন্দ্ব নাই, তার নিজের ধর্ম থাকবে, তার ধর্মের প্রতি সে পূজা করবে, সে পূজা করবে, তার ড্রেস কোডেও সেটা থাকতে পারে। আমার এটা নিয়ে কোনো রকম দ্বিধা নাই। বাট বিষয়টা হচ্ছে থিয়েটারের যে আদর্শ, থিয়েটারের যে মূল্যবোধ, সেইটাকে সে ভায়োলেট করে কিনা, বা সে অন্য কোনো একটি আদর্শের সঙ্গে থিয়েটারের আদর্শটাকে মিলায়ে নতুন কিছু মানুষের সামনে প্রমোট করতে চাই কিনা। আমরা ছোট্ট উদাহরণ দিই। মনে করো আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর মধ্য দিয়ে যাচ্ছি। একজন ছোট ভাইয়ের সঙ্গে আমার কথা হচ্ছিল। সে একসময় থিয়েটার অ্যাক্টিভিস্ট, এবং যে সময় সে থিয়েটার অ্যাক্টিভিস্ট ছিল, সে বেশ অ্যাক্টিভ থিয়েটার অ্যাক্টিভিস্ট ছিল, আমি তাকে যতটা চিনি। এবং সে এরকম একটা বৈষম্যহীন সমাজের স্বপ্ন দেখত। সে ভালো একজন স্বপ্নবাদ ছিল। তার এখন একটা ছোট্ট সংগঠন আছে, সে যে ফরমেশনের সংগঠন আছে, তো সেই সংগঠনের নামের সাথে থিয়েটার শব্দটাও আছে, নামের আগে কিংবা পরে থিয়েটার শব্দটা আছে। সেই সংগঠন থেকে 26 মার্চ স্বাধীনতা দিবস বলি আমরা, স্বাধীনতা দিবস উদযাপনের যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামে সে কিছু স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস রেখেছে। আমার এর সঙ্গে দ্বিমত নাই। যে মানুষগুলো স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছে, তাদের আত্মার মাগফিরাত আমরা কামনা করব, এটা নিয়ে আমার কোনো দ্বিমতই নাই, সেটা করা উচিত, যে কোনো ফরমেশনেই হতে পারে। বাট থিয়েটারের ব্যানারে হবে কিনা সেটা একটু ভাবা যায়। রাইট, সেটাই বলছিলাম। থিয়েটারের মানুষ গিয়েও, থিয়েটারের মানুষ যে করো, গিয়ে মসজিদে গিয়ে মিলাদ মাহফিল করবে, এটা আমার কোনো দ্বিমত নাই। কিন্তু সেটা ব্যানারটা থিয়েটারের হবে কিনা সেটা একটা বড় বিষয়। কিংবা ধর একটা রাজনৈতিক ব্যক্তি, রিসেন্ট একটা ঘটনা ঘটেছে, আমি নাম বলতে চাই না, যে একজন রাজনৈতিক ব্যক্তি এবং একজন বিতর্কিত আমলা মারা যাচ্ছে, শহীদ মিনারে তার বডিতে ফুল দেয়া হচ্ছে কিংবা শ্রদ্ধা জানানো হচ্ছে, পিছনে সম্মিলিত সাংস্কৃতিক জোটের ব্যানার। সেটাও থাকবে কিনা সেটাও থিয়েটার কর্মীদের ভাবতে হবে, সেটা যে দলই হোক। ঠিক আছে? আচ্ছা, এবার একটু মজায় যাই, একটু বেশি বোরিং হচ্ছে, মজায় যাই। সেটা হচ্ছে যে তোর জীবন কাহিনী নিয়ে আমি একটা নাটক লিখতেছিলাম, ঠিক আছে? এখনো পুরো লেখা হয়নি, আধা কমপ্লিট হয়ে আছে। নাটকের নাম দিছি হচ্ছে সুশুরিগঞ্জের বখাটে পিন্টু। ঠিক আছে? এই যে নাটকের গল্প, তুই যে পুংটামিগুলো করতি স্কুলে, হ্যাঁ, সেগুলো একটু বলতো, একটু দর্শক জানুক।
আরে না। কি কি করতি? টিচারের সঙ্গে কি করতি? টিচারের সাইকেলের কিভাবে পোস্টমর্টম করতি? কিভাবে উপরে টিন কেটে প্রশ্ন চুরি করতি? এগুলো একটু একটু দর্শকের জানা উচিত। মানে না, ওটা তেমন কিছু না। আমার স্কুলে এক ভদ্রলোক নতুন টিচার হিসেবে জয়েন করলো আর কি। সে অঙ্ক পড়াবে, তার প্রথম ক্লাস ওই দিনই জয়েন করছে। তো আমি অঙ্কে বরাবরই বেশ ভালো ছিলাম, বুঝতাম না, কিন্তু দেবব্রত চাকির সমাধান মুখস্থ ছিল আমার। দেবব্রত চাকি নামে একজন রাইটার বিখ্যাত ছিল। বিখ্যাত গাইড বই। প্রত্যেকটা অঙ্কের অধ্যায় নম্বর এত, অঙ্ক নম্বর এত, রেজাল্ট কত আমি বলে দিতে পারতাম, কারণ মুখস্থ। মাঝখানে থাকার না। টিচার প্রথম দিনই জিজ্ঞেস করলো, এই অঙ্কটা কে করে দিতে পারবা? হাত তুললাম, স্যার আমি পারবো। ব্ল্যাকবোর্ডে করে দাও। যথারীতি ব্ল্যাকবোর্ডে অঙ্ক করে দিছি, রাশিও মিলছে, ও রেজাল্টও মিলছে, কিন্তু মাঝখান থেকে 2 লাইন বাদ পড়ে গেছে। স্যার চিন্তা করলেন নিশ্চয়ই অঙ্কে খুব পটু, নইলে এই লাইন থেকে জাম্প করে এই লাইন পর্যন্ত গেল কেমনে। সে আমার জিজ্ঞেস করলো, এই লাইন থেকে এই লাইনে কেমনে গেলা? আমি তো আর করতে পারি না, আমি বুঝতেছি আমার 2 লাইন বাদ পড়ছে। ভদ্রলোক আমার সেই পিটানিটা দিল, কিন্তু অভিমান হলো আর কি। এই পিটানির তো একটা প্রতিশোধ নেওয়া দরকার। স্যারের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখে বলতেছি যে কাজটা সেই সময় ঠিক করি নাই আর কি, এখন বুঝি। না, ওই বয়সে যা করে। তো স্যার একটা নতুন চকচকে বাইসাইকেল চালায়, ফনিক সাইকেল, ফনিক সাইকেল চালায় স্কুলে আসছে। সেই সময় ফনিক সাইকেল মানে একটা বিশাল ব্যাপার, 5,000 টাকা। হ্যাঁ। আমি যেটা করলাম, পাশের বাড়ি থেকে একটা দা নিয়ে আসলাম চায়ে, স্যারের সাইকেলের টায়ার টিউব সব কাইটা একটা বাঁশ ঝাড়ের মধ্যে ডিল দিয়ে ফেলে দিলাম। তো স্যারের সাইকেল দাঁড়ায় আছে, টায়ারও নাই টিউবও নাই, শুধু রিং। স্কুল ছুটি হলো, আমি আবার ফলো করতেছি। স্কুল ছুটির পর তুমি কি করো দেখি, তুমি সাইকেলের কাছে যাও, তারপরে তুমি কি শখটা খাও দেখো। স্যার সাইকেলের কাছে গেল, সাইকেলের সে চাকার দিকে তাকায় নেই। সাইকেলের ভালো সাইকেল, নতুন সাইকেলের টায়ার টিউব হারায় যাবে, এটা তো কোনো ঘটনা না। যথারীতি সে উঠলো, ওঠার পর সাইকেল ধাক্কা দেয়, সাইকেল নড়ে না, নিচে তাকায় দেখে তার টায়ারও নাই টিউবও নাই। তো এই ঘটনাগুলো ঘটতো আর কি। ওই স্যারের বাড়িতে কবুতর চুরি করছে। হ্যাঁ, স্যারের বাড়ি কবুতর চুরি করছি, কবুতর চুরি করতে যায় ধরাও খাইছি, এবং স্যার পরে আবার কবুতর দিছিও। কবুতর দিছো। ওই স্যারের সাথে একটা মনে করো, স্যারের বাড়ি একবার কি হলো, কবুতর চুরি। স্যারের একটা শালি ছিল না, ঠিক শালি না, অন্যরকম ব্যাপার, ওই প্রসঙ্গে না যায়। আচ্ছা, এখন বিষয় হচ্ছে যে এখন তো তুই আসলে কথা বেচে খাস। হ্যাঁ, হ্যাঁ, আন্তর্জাতিকভাবে কথা বেচে খাস। হ্যাঁ, তো ওই কারণেই তোর কথাগুলো এত বেশি শুদ্ধ এবং এত বেশি মানে ব্যাকরণ সম্মত হয়ে যাচ্ছে যে আড্ডাটা আসলে তোর ক্যারেক্টারের সঙ্গে যাচ্ছে না। হ্যাঁ, তোর ক্যারেক্টার তো এইটা আসলে না। তোর যে ক্যারেক্টার সেইটা আসলে দর্শক যখন জানবে, তখন তোর এই যে অভিনয়ের রূপ, এই রূপটার সঙ্গে মিলাতে পারবে না। কারণ এটা স্বীকৃত, সর্বজন স্বীকৃত যে তুই যদি কোথাও বসিস, সেটা 2 জন থাকুক, 5 জন থাকুক, 10 জন থাকুক, ওই জায়গাকে দূষিত করেই ছাড়িস। এবং মানে ওই জায়গায় কাউকে শান্তিতে থাকতে দিস না, সেটা শ্লীল ভাষাই হোক, অশ্লীল ভাষাই হোক, অঙ্গভঙ্গিতে হোক, কথাই হোক, গানে হোক, যে কোনোভাবেই হোক। তো ওই যে স্পিরিটটা আমি নিজেও আসলে মিস করি খুব। তোর ওই স্পিরিটটা যখন তুই শুটিং ইউনিটে থাকতি, কিংবা যখনই তুই কাজের সঙ্গে থাকিস, মনে হয় যে একটা গম গম করছে। ঢোল বাজালে যেমন অল টাইম একটা রিদম থাকে, ওই রকম একটা রিদম তৈরি হয়। না থাকলে মনে হয় যে মরা এই অবস্থা। গান গাওয়া ভুলে গেছিস? ভুলেই মনে হয়ে গেছি, মাঝে মাঝে 2-1 লাইন গাই। সেই সময়ের মানে গান ছাড়া, ঢোল ছাড়া তোর তো থাকতে পারার কথা না। না, ওই সময়ের কথা তো একদম ভিন্ন দাদা। আমার রুমে কোল বালিশ ছিল না, একটা খোল ছিল মাটির, আমি খোলটারে জড়ায় ধরে ঘুমাইতাম। এখন তো রুমে কোল বালিশ থাকে। প্রিয় সেই 1-2টা গান এখনো মনে পড়ে না, 1-2 লাইন? ক্যাম্পাসের গানগুলো কি ভোলার বলো? ইউনিভার্সিটি লাইফের গানগুলো তো আসলে ভোলার। এটা শুনি না, তাহলে আবার ওই জায়গায় ফিরতে পারবো। গন্ডারি পিছাইয়া লোহারো কলে বানাইছেন দোকানি রসের কারওয়া।
দাড়ি পিসাইয়া লোহার কলে বানাইছেন দোকানি রসের কারবার জ্বালানি জলে আসর চলে জ্বালানি জলে আসর চলে চলে তাহাদের হই হই রই রই কজনা স্বর্গে গেছে আর মানুষে কই কই কজনা স্বর্গে গেছে আর মানুষে কই কই। এটা তো গোমর ফাঁস করে দিলে এই গানের আবার গোমর আমি যদি আবার বিশ্লেষণ করতে যাই তাহলে আবার সমস্যা হবে না, বেশি গোমর ফাঁস করে দিলি। এখন বিষয় হচ্ছে যে ধরলাম, বলো কি ধরা লাগবে? একটু অসময়ে প্রেম করে ফেলছিলি না? প্রেম তো মজার জিনিস, এটা করতে মন চায় না, বলো। মানে এইটা দেখলে যেন ঘরে কোনো প্রতিক্রিয়া না হয়, ওই জন্য? না না, ঘরে প্রতিক্রিয়া হওয়ার তেমন কোনো সুযোগ নাই। আচ্ছা, প্রেম ছাত্র জীবনে 2, 4, 5, 10, 20টা তো হবেই, এটা তো খুব স্বাভাবিক। না, ওই 20টার কথা বলছি না। ওই 20টা আড়ালে থাক, মানে যে একটা, সেইটা কি একটু অসময়ে হয়ে গেছিল না যখন পিন্টুর ক্যারিয়ার? মনে হয় অসময় হয় নাই, বাট একসাথে থাকার যে সিদ্ধান্তটা সেটা আর একটু দেরিতে হতে পারতো। ইউনিভার্সিটি লাইফে যদি একটা পছন্দের মতো বউ তুমি ম্যানেজ করতে না পারো, তাহলে ইউনিভার্সিটি লাইফই ফেল। না না না, পরে এসে তো অনেক খোঁজাখুঁজির ব্যাপার দাদা। আচ্ছা, খোঁজার রিস্ক নিতে না, চাই? খোঁজার রিস্কটা নিতে চাইনি আর কি। আচ্ছা, কি তত্ত্ব! এটা তত্ত্ব, থিওরি অফ পিন্টু। থিওরি অফ পিন্টু। সেই ক্ষেত্রে মনে হয়নি যে ওই কুল সামলাতে, এই যে একসঙ্গে থাকার সিদ্ধান্ত, তার মানে হচ্ছে একটা বেড়াজালে বন্দি হওয়া, তার মানে একটা রেসপন্সিবিলিটি তৈরি হওয়া, সংসার চালানো, বউয়ের উপরে তো একটা রেসপন্সিবিলিটি। তারপরে বউ মানেই হচ্ছে যে তৃতীয় একজন আসবে কিছুদিনের মধ্যে, আসছে, ও বেটা বড়ও হয়ে গেছে। সব মিলে মনে হয়নি যে এই সব কারণেই তুই তোর যে সাইডটাকে ওন করিস সেই সাইড থেকে ভিন্ন সাইডে শতভাগ কনসেন্ট্রেট করতে বাধ্য হয়েছিস। ক্যামেরার সামনের জার্নিটা, আমরা যখন প্রোডাকশনে গেলাম ততদিন আমি বিবাহিত, নচিকেতার ওই ভাষায় বললে ততদিন আমি মৃত আর কি। মানে আমার ফার্স্ট জার্নিটাই শুরু হলো, ততদিন আমি দোকলা হয়ে গেছি। এবং ওই হারমোনিটা ছিল। এনিহাউ দুটো কারণে ছিল, অন্যদের ক্ষেত্রে কী হয় আমি জানি না। যেহেতু আমার ঘরে যে ছিল সেও একজন থিয়েটার অ্যাক্টিভিস্ট, ফলে তার কাছে ওর গ্রহণযোগ্যতা ছিল আর কি, এটার একটা গ্রহণযোগ্যতা ছিল, এবং সেটা আমার জন্য কখনো পেইনফুল হয়নি। আমি যদি চাইতাম, যেমন আমি এখন যে সেক্টরে আমার ক্যারিয়ার নিয়ে ব্যস্ত, আমি যদি চাইতাম যে আমি এই সেক্টরে যাব না, তাইলে হয়তো আমার এইরকম সচ্ছল জীবনযাপন হইতো না, কিন্তু ততদিনে হয়তো আমি আরও কিছু কাজবাজ করে ফেলতে পারতাম মিডিয়াতে, সেটা আলাদা বিষয়। বাট আমার ক্ষেত্রে আমি জানি না অন্যদের ক্ষেত্রে কী হয়, আমার ক্ষেত্রে হচ্ছে পরিবার বাধা হয়নি কখনো। আমার ক্ষেত্রে এটা সবাই বলে ক্যামেরার সামনে, না ক্যামেরার সামনে না। তোমার সাথে তো মনে করো এই বিষয়ে নিয়ে অনেক কথা হয়েছে আমার। মানে এখন যদি বলি যে ক্যামেরাটা অফ করতো, তাহলে ক্যামেরা অফ করার পরে নিশ্চয়ই এই কথা আর বলবি না। তোমার তাই মনে হচ্ছে? আমি নিশ্চিত। আমার মুখে 2 রকম কথা কোনোদিন শুনিস? মানে তুই তো যানবাহন বাঁচানো ফরজ। আমি একজন অমায়িক মার্কা ভদ্রলোক। অমায়িক? হ্যাঁ, আমি একজন অমায়িক ভদ্রলোক, মানে অমায়িক অভিনেতা। হ্যাঁ, এর মধ্যে অভিনেতা আনলে কেন তুমি? মানে এই অভিনয়টা সবাইকে করতে হয়। হ্যাঁ, শোনো, সবাই করে দেখি। বিয়ে শাদী করো নাই তো তোমার মনে হয় যে মানে আমাকে অভিনয় করতে হচ্ছে না, এটা বলছিস? না না না, আমি বলতে চাচ্ছি যে বিয়ে শাদী যেহেতু করো নাই, শুধু বিয়ে করার পরেও যে মানুষ সত্যি কথা বলে, এই বোধ তোমার নাই। এই যে আউটলুক তৈরি করছিস, এই যে উদ্বাস্তু রোহিঙ্গা স্টাইলের একটা আউটলুক তৈরি করছিস, এগুলো বাড়ি থেকে বাইর করে দেয় না? আরে না, তা খারাপ কি বলো তো? কি সামনে কি ফিল্ম টিম করছিস নাকি এবার? ওইরকমই প্ল্যান, মনে হচ্ছে কেন একটা গেট আপ তৈরি করছিস। হ্যাঁ, আচ্ছা, আমার জানা মতে তুই বিভিন্ন স্টেশনের অনেক নামি দামি হকারের চাইতে অনেক ভালো হকার। বিষয়টাই উড়াম না, বিষয়টা 2 রকম ভাবা যায়। হ্যাঁ, কি? মনে করো
আমি তো ট্রেনিং নিয়ে কাজ করি। হ্যাঁ। আমি একদম চাকরি জীবনের শুরুতে টাঙ্গাইলে একটা ট্রেনিংয়ে গেছি। তখন মনে করে একদম ফ্রেশ গ্র্যাজুয়েশন শেষ করে আসছি, একটু সিনিয়র অংশগ্রহণকারী হইলে পাত্তা টাত্তা দেয় না আর কি। তখন তো আমি এরকম হ্যাংলা পাতলা ছিলাম, চুলে সাদা কালারের শেড দিলাম, তখন মাথায় চুলটুল বেশি ছিল আর কি, একটু বয়স বাড়ানোর একটা পায়তারা আর কি। হ্যাঁ, তো যাই হোক, একটা ট্রেনিংয়ে একটা সেশন শেষ করলাম। সেশন শেষ করার পর এক ভদ্রলোক আসলেন। তখন হচ্ছে ট্রেনিংয়ের পার্টিসিপেন্টরা বেশ বয়স্ক ছিল। ওই ট্রেনিংয়ে এক ভদ্রলোক এসে তার মেয়ের গল্প শোনানো শুরু করলো। তার মেয়ে অনার্স ফাইনাল ইয়ারে পড়ে, তার মেয়ে দেখতে অনেক সুন্দর, এরকম না না, আমার গর্বে বুক ফুলে যাচ্ছে। বুঝতেছি তুমি জামাই খুঁজতেছ। উইকেট পড়ে নাই, উইকেটের বাপ পড়ে গেছে। সে তো উইকেটের বাপ, মেয়ে পার্টিসিপেন্ট হলে বুঝতাম যে উইকেট পড়ে গেছে, কিন্তু উইকেটের বাপই পড়ে গেছে। আমি খুব প্রাউড ফিল করা শুরু করলাম। হ্যাঁ ঠিক আছে, আপনার মেয়েকে ভালোভাবে পড়াশোনা করতে বলেন, হেবি ভাবলে বলতেছে আর কি, খুব কর্পোরেট প্যাটার্ন। এর মধ্যে পাশ থেকে আরেক পার্টিসিপেন্ট আসলো, সে বললো ভাই অনেকক্ষণ আপনি একটা বিষয় নিয়ে মাথা কামানোর পর একটা জিনিস খুঁজে পেলাম। কি খুঁজে পেলেন ভাই? আপনারা হইতেছেন আসলে শিক্ষিত হকার, তাই না? হকাররা যারা ওষুধ বেচতেছে রাস্তায় দাঁড়ায় মানুষকে বিমোহিত করে ফেলাইতেছে, আপনিও তো দেখলাম তাই। শ্রীরাম কথা বলতো, শ্রীরাম সুন্দর করে কথা বলছেন তো আপনি, মানুষকে বিমোহিত করে ফেলতেছেন। ওরা মানুষের পকেট থেকে টাকা নিয়ে যাচ্ছে ওষুধ বেচে, আর আপনি অফিসে যা চাকরির বেতন পাবেন নি, এই তো পার্থক্য। এখন যে ভদ্রলোক তার মেয়ের গল্প করতেছিল, সেও আর পাত্তা দিল না, বলতেছে না ঘটনা তাই তো, আপনারা তাহলে শিক্ষিত হকারী, এত পরিশ্রমের কাজ করবেন কি করে, সারা জীবন করতে পারবেন না তো। মানে সে যেটা ভাবতেছিল যে মেয়ের সাথে একটু কানেকশন তৈরি করে দেয়, পরক্ষণে মনে হল শালা তো হকার, এই চাকরি যদি সারা জীবন করে, ও সারাদিন বক 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 করবে, একটা সময় তো পাগল হয়ে যাবি। কিন্তু পিওর হকারিও তুই অনেক ভালো করতে পারিস। পিওর হকারি হচ্ছে, আমি একটু ছোটবেলায় খুব মন দিয়ে হকারদের ডায়লগ শুনতাম। হ্যাঁ, একটু শোনাতে। একটা সময় যেটা হইতো, মনে করো অ্যাডাল্ট কথাবার্তা হইতো। হকাররা, আমাদের দেশের বেশিরভাগ হকার যে 18+ কথাবার্তা বলে, কারণ তাদের বাচ্চা ছেলেবেলে টার্গেট অডিয়েন্স হচ্ছে 18+ আর কি। ফলে ছোটবেলায় এই বাচ্চা কিছু ছবি টবি ডিসপ্লে করতেন, তখন বাচ্চা ছেলেদের তারা বের করে দিত। তখন যে কি কষ্টটা লাগতো দাদা, এই যে কি কষ্ট, এ তোমারে বলে বোঝানো যাবে না। কষ্টটা হচ্ছে ছবি দেখতে পারি না এই বিষয়টা তা না, ওর ডায়লগগুলো আমি এখন শুনতে পারবো না। হকারদের ডায়লগ শোনা একটা নেশা ছিল আমার। একদম সবার সামনে স্যান্ডেলটা খুইলা একদম ল্যাটকায় বসে পড়তাম, এই করে মন দিয়ে শুনতাম, এবং শুনে সেটা যেন কোনোভাবে না ভুলি, মনে মনে আওড়াইতাম। যেমন আমি জানি না এই কথাটা, এই হকারের ডায়লগটা দেওয়ার পর আসলে কি ঘটবে। না সমস্যা নাই, যদি বেশি অশ্লীল হয় তাহলে পুক শব্দ দিয়ে দেব। পুক শব্দ দিয়ে দেব। এক ভদ্রলোক একটা ওষুধ বিক্রি করতেছে। ওষুধ হচ্ছে কিসের ওষুধ, তুমি ডায়লগগুলো বলি, অনেক ছোটবেলায় শোনা তো, তা মনে করো আজ থেকে প্রায় 25 বছর আগে শোনা, হুবহু বলতে পারবো কিনা জানি না, বলতেছে। এবং ওরা বলার সময় একটু কণ্ঠটা অন্যরকম করে ফেলে। আপনাদের মধ্যে এমন কোনো ব্যক্তি আছেন দাদা, যাদের গু দিয়ে মানুষের কপালে ঢিল দিলে কপাল ফেটে রক্ত বেরোবে, কিন্তু গু ভাঙবে না, অর্থাৎ কোষ্ঠকাঠিন্য। তাদের জন্য বলছিলাম দাদা, এই ওষুধটি নিয়ে গিয়ে রাত্রে শোয়ার আগে 1 ডোজ মেরে দিয়ে শুয়ে থাকেন, রাত 12টার গাড়িতে বন্ধু ঠিকই আসবে আপনার বাড়িতে। 12টার সময় পাশের কাছে গুগুলে এসে কলিং বেল টিপে বলবে, স্যার উঠুন, আমরা এসে গেছি। আল্লাহর কসম লাগে দাদা, বাড়িতে যদি পাকা পায়খানা থাকে সেখানে যাবেন না। মনে করেন বাড়ির পাশে ছোট ছোট পাটের ক্ষেত্রে আইলে গিয়ে পাশার কাপড় মাথায় তুলে মারলেন দৌড়, পাটের ক্ষেত্রে মাঝখানে গিয়ে পেছনের দিকে তাকিয়ে দেখলেন প্রত্যেকটা পাটের মাথায় মল, এবং আপনার পেট পরিষ্কার, অর্থাৎ বসার সুযোগই দিল না। এরকম। এবং মজার ব্যাপার হচ্ছে, ওদের যে স্কিলটা আমার খুব পছন্দ, যে কারণে শুনতাম, তোমার পকেটে টাকা, তোমার ইনকাম করা টাকা যে কোনো ভাবে বের করবে, ও তোমার এমন কিছু কথাবার্তা শোনাবে, তুমি জানো যে এর ওষুধ খাইলে কিছু হবে না, উপকারও হবে না অপকারও হবে না,
মানে কান্নার সামনে ল্যাংটা হলে যা হয় আর কি। তুমি যদি কোনো অন্ধের সামনে ল্যাংটা হও, তোমার পাপ পুণ্য কিছু হবে? না। হওয়ার কথা না, তাই না? কিংবা যে কানে শোনে না ঠসা, তারে গালাগালি করে তার গালাগালি করে কোনো লাভ আছে? কোনো লাভ নেই। তো তুমি জানো এর ওষুধ হচ্ছে অন্ধের সামনে ল্যাংটা হওয়া, কিংবা বধির যে একদম কানে শোনে না ঠসা, বাংলা কথায় তারে গালাগালি করা, একই কথা। কিন্তু ওর কথায় বিমোহিত হয়ে কখন তুমি মনের অজান্তে পকেট থেকে টাকা বের করে দিছো, ওষুধ কিনে টেরও নিয়ে পাবে গেছো, না। ঘন্টা দেড়েক তোমার পর তোমার মনে হলো, রে আমি ওষুধ কিনেছি কি জন্যে? তোর এই জন্যেই তোর খেয়াল আছে, তোরে দিয়ে আমি একটা হকার ক্যারেক্টার করাইছিলাম। হয় একটা মলম বিক্রি করে, একটা মলম বিক্রি করেছিল, চঞ্চল চৌধুরী ছিল, চঞ্চল ভাই, শেলি ভাই ছিল, হ্যাঁ শেলি ভাই ছিল, শতাব্দী ভাই ছিল, এবং সেটা নিয়ে অনেক ইতিহাসও আছে। ইটস নট টাইয়ের নট, ইজ নট টায়ার। ইটস নট টাইয়ের নট। তো থিয়েটারে অনেক নাটক করছিস, মিডিয়াতেও অনেকগুলো কাজ করছিস, সবচেয়ে বেশি টানে এরকম ডায়লগ কিংবা এরকম সিচুয়েশন ইয়াটা যেটা মন্ত্রমুগ্ধের মতো নিজেই ইয়া হয়ে যায়, সেরকম কিছু মনে পড়ে? দুটো মঞ্চের দুটো কাজ আমারে এখনো মানে ভীষণ নাড়া দেয়। এক হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের বুড়ো শালিকের ঘাড়েরও থিয়েটার নাট্যদুয়ারের, মানে তোমার দলের উৎসবে থিয়েটার সংসপ্তকে এই শোটা করছিল, এবং আমি প্রথম বুড়ো শালিকের ঘাড়েরও প্রথম শো ছিল ওটা আমার জন্য। যদিও মঞ্চনাটকের ফরমেশনে আমরা করি নাই, পথনাটকের ফরমেশনে করছি। তো বুড়ো শালিকের ভক্তবাবু আমারে খুব নাড়া দেয় এখনো, এবং অপুদার লেখা একজন জংলু চরিত্রটা আমাকে ভীষণ নাড়া দেয়। ভক্তবাবুর কিছু ডায়লগ মনে আছে? হ্যাঁ, মনে না থাকার কিছু নাই তো, শুনি দু একটা কথা এখনো মনে আছে। তোমারে দেখলে সে অনুভূতি আসবেন না। দুর্ভাগ্য তোর, ভক্তবাবু হয়ে ওঠার জন্য সামনে যে উপাদান দরকার, সেই উপাদান কল্পনা করে না, ইমাজিন কর। ওগো বড় বউ, ওটা কে গা? এ কি তোমার সেই ছোট্ট মেয়েটি পাঁচি? মা, সেই কত ছোটটি দেখেছিলুম, এখন আবার কেমন ডাগর ডুগুরটি হয়ে উঠেছে। মা পঞ্চি, একবার একটু নিকটে আয় তো, তোকে একটু ভালো করে দেখি, সেই তোকে ছোটটি দেখেছিলুম, এখন আবার কেমন ডাগর ডুগুরটি হয়ে উঠেছিস। ভয়ের কিছু নেই, আমি তো তোর জ্যাঠা হই। হ্যাঁ জ্যাঠা, আয়, আবার ভয় পাচ্ছে, দেখো, আয় আয়। আমার মনে আছে, হ্যাঁ, আমার গ্রুপের যে মেয়েটা এই চরিত্রটা করতো, ও প্রত্যেক দিনই ভয় পেয়ে যেত। শোয়ের দিন কি করবো, ভয় পেয়ে গেলে তো, ভয় পেয়ে গেলে যখন যেত তখন সে ক্যারেক্টার ছেড়ে দিত। তখন তারে বলে দিলাম, তুই আমার চোখে তাকাবি না, তুই এই দিক তাকায় থাকবি, দর্শক বুঝবে না। এবং শোয়ের দিনও আমার চোখে তাকাইতো না, কিন্তু তা এরকম করে আমার দিকে তাকায়, আমার খুব অস্বস্তি লাগে। হ্যাঁ, তো আমি তো তার মুখে চোখে বুকে তাকাতাম চরিত্রের প্রয়োজনে আর কি, তো ওইটা সে নিতে পারতো না আর কি। আরেকটা ডায়লগ আমার খুব মনে পড়ে, হানিফের বউকে সে জঙ্গলের মধ্যে মিট করার জন্য ডেকে নিয়ে যায়, সে তারে পটাইতেছে। এই দেখো ভাই, বুড়ো বলে আমাকে হেলা করো না, এই তুমি যদি যাবে তবে আমি আর বাঁচবো কি সে? এই শোনো, তুমি আমার প্রাণ, তুমি আমার কলিজে, তুমি আমার 14 পুরুষ, তুমি প্রাণ, তুমি ধন, তুমি মন, তুমি জন, নিকটে যেখন থাকো সেইক্ষণ ভালো লও, যতজন আর আছে তুচ্ছ করি তোমার কাছে, ত্রিভুবনে তুমি ভালো, বাকি সব কালো লো। আমাকে বুড়ো বলে একদম হেলা করো না, আসো 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 আসো।
ওই 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 নাটকটা যখন আমি দেখি তোর পারফরমেন্স, তখন তখন থেকেই আসলে মূলত তোর উপরে আমার এক ধরনের প্রেম জন্মায়। কারণ হচ্ছে কি, একেবারে খোলামেলা বলি, যে কথাটা তোরে কখনো বলা হয়নি, সেটা হচ্ছে তখন আমার মনে হয়েছিল যে তোর মধ্যে উৎপল দত্তের ছায়া আছে, যে উৎপল দত্তকে আমি আজীবন ঈশ্বরের আসনে বসায় রাখছি। সত্যজিৎ রায়, উৎপল দত্তের একজন অ্যাক্টরকেই জীবন বোধহয় একটু ফলো করছি। উৎপল দত্তের যে চোখের কাজ, উৎপল দত্তের যে ফিজিক্যাল কাজ, উৎপল দত্তের যে এক্সপ্রেশন, ওইটা যদি কারো মধ্যে দেখা যায় এবং সেই হারামজাদাটা যদি মিডিয়া ছেড়ে দেয়, তাহলে কতটা রাগ হতে পারে সেটা একমাত্র আমিই বুঝি। আমি মিডিয়া ছেড়ে দিছি, তোমার বললো কিনা? আমার কাউকে তো বলার দরকার নাই, আমি নিজেই জানি, তাই না? জংলুর মনে আছে কিছু? জংলুর দুই একটা ডায়লগ মনে পড়ে। যেমন একটা জায়গায় আমি ওইটা খুব ফিল করি আর কি। জংলু তো হচ্ছে অপুদার লেখা ডোমদের জীবনের যে হরিজন কমিউনিটির ডোমদের জীবনের যে বহমান যুদ্ধ, তাদের যে স্ট্রাগল, সেটা নিয়ে করা। একটা জায়গায় বলা হয় যে তোরা হচ্ছিস ছোট জাত, তোরা অচ্ছুত, তোরা নিকৃষ্ট, এরকম কিছু মেসেজ জংলুর কাছে আসে। তখন জংলু চরিত্রটা সে মহাভারত নিয়ে প্রশ্ন তোলে। সে বলতে চায় যে মহাভারত আসলে কে লিখছে? সেও তো আমার মতো একজন মানুষই লিখছে। মহাভারতে লেখা আছে এটা বড় জাত, এটা ছোট জাত। এই কোশ্চেনটা সে রাইজ করে ফেলে। ওই জায়গাটা আমি খুব ফিল করি। আমার কাছে মনে হয়েছে মঞ্চে ওই ডায়লগটা যখন আমি দিতাম, ওইটা আসলে মানে নাটকে অভিনয় করার জন্য দিতাম না। এই যে সমাজের যে জাত, শ্রেণী বিভাজন, ওইটা বোধহয় আমি খুব ফিল করে বলতে পারতাম কথাটা। ওই জায়গাটা আমার মনে হয় যে দুই একটা কথা আমার এখনো মনে আছে। একটু শুনি। যেমন বলতে ভাবে, ছুটা জাত কোন ছালা বলে আমরা ছুটা জাত আছে? হ্যাঁ, কোন ছালা বাঞ্চদ মহাভারত লিখে আছে? সে তো আমারই মতো এক আদমি আছে। হ্যাঁ, কোন ছালে বলে আমরা ছুটা জাত আছে? এই জায়গাটা আমি খুব ফিল করি যে প্রচন্ড স্ফুলিঙ্গ ছিল জংলুর চোখে আর কি সেই সময়। যে সে যেন তার চোখের স্ফুলিঙ্গ দিয়ে মহাভারতকে পোড়ায় দিতে চায়। ওই জায়গাটা খুব ফিল করতাম আমি, এবং সে খুব ফিল করেই কথাটা বলতো, আরে ছালে ছোটা জাত কোন ছালে বাঞ্চদ মহাভারত লিখে আছে? সে তো আমারই মতো এক আদমি আছে, এক মানুষ আছে। জংলু ছোটা জাত আছে ছালে। ওই স্ফুলিঙ্গটা আমি দেখতে পারতাম। আমার কাছে মনে হতো যে হ্যাঁ, আমার সামনে একজন জংলু প্রচন্ড কষ্ট নিয়ে, ক্ষোভ নিয়ে কথাটা বলতেছে। আচ্ছা, নাটক করতে যে এরকম মজার সিচুয়েশন হয়েছে, যেমন আমি তোরে উদাহরণ দিই, আমার জীবনের একটা খুব মজার তুই ওই শোতে ছিলি কিনা জানি না। ধুতি ধুতি না, সেটা হচ্ছে যে করছি ইতুত, তখন হচ্ছে পথনাটক হিসেবে করছি আমরা। ইতুতের মোড়লের ক্যারেক্টার আমি করতাম, যে মূলত শয়তান, যে মূলত ওইটার সেন্ট্রাল ক্যারেক্টার। তো প্রথম সিকোয়েন্সই ছিল হচ্ছে জলচকের উপরে বসে লুঙ্গি কাছা, এরকম লুঙ্গি তুলে আমি সেই নাটকের দর্শক ছিলাম, তেল মালিশ করতেছে। মানে ডায়লগটা এরকম ছিল যে, আরে ওই হামিদার মাও, তোর গরম পানি হইল? ওই দিক থেকে উত্তর দিচ্ছে, আরে না দেরি হবি, আরে না দেরি হবি। সেই বিহান থাকি কয়েছু হারামজাদির টাইমই হসে না, আরে না দেরি হবি। আর আমি এদিকে ইচ্ছা মতো তেল মালিশ করছি, দর্শক সামনে দেখছি আলু পটল হো 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 করে হাসতেছে। অ্যাক্টিং খুব ভালো। ভাবলাম যে সেই অ্যাক্টিং করছি বোধহয়। তো সেই অ্যাক্টিং করে সেই ফিল পাচ্ছি আমি। সিকোয়েন্স শেষ, এবার পিছনে যে দেখছি আমার পিছনের গুলো, আমার কো-আর্টিস্ট গুলো হো হো করে হাসছে। কেরে শুয়ার বাচ্চা, তোরা হাসিস কে এভাবে? তখন বলছে যে নিচে কি কিছু পড়া ছিল নাকি এমনি ছিল? তো
তো ভাগ্যিস আমি লুঙ্গির নিচে সেদিন হাফ প্যান্ট পরেছিলাম এবং এই হাফ প্যান্টের রংটা ছিল লাল, সেইটা দেখে আরো বেশি হাসছিল দর্শক। এই ঘটনা আছে। আমি এই একজন এই জংলু চরিত্রটা করতে গিয়ে, তো ডোম কমিউনিটির সর্দার জংলু, তার শুধু একটা লেংটি ধুতি পরা, একদম কাঁচামারা, খালি গা। তখন আমার মাথায় অনেক ঝাঁকড়া চুল, এখানে একটা মাদুলি ঝরে। তো একটা সিকোয়েন্স, সেই সিকোয়েন্সের কো আর্টিস্ট হচ্ছে আমার বউ। আমার বউ কো আর্টিস্ট। যখন, যদিও তখনও আমাদের মধ্যে কোনো রিলেশনশিপ ছিল না, আমার বর্তমান বউ আর কি। মানে অতীতেও বউ ছিল নাকি? না না না। আচ্ছা আচ্ছা। তো ও হচ্ছে সিকোয়েন্সটা এমন ছিল যে লাশ ঘরে একটা লাশ পচে যাচ্ছে, পলিটিক্যাল মার্ডারের লাশ। তার মা এসে আকুতি জানাচ্ছে ডোমের কাছে, তুমি লাশটা দাও, গলে যাওয়ার আগে দাও, আমি নিয়ে যাই, নিয়ে গিয়ে সৎকার করি। কিন্তু ডোমের পক্ষে কি বাংলাদেশের কনটেক্সটে লাশ ঘর থেকে একটা লাশ দিয়ে দেওয়া সম্ভব? এটা তো সম্ভব না। ভাই আমরা ঘেমে যাচ্ছি, একটু টিস্যু দিও। হ্যাঁ, তো তারপরে তখন হচ্ছে ওই মা কাঁদতে থাকে, মায়ের কান্নার আকুতি। জংলু তো সবসময় নেশা করে থাকে, জংলুর মধ্যে থেকে একজন মানুষ বের হয়ে আসে আর কি, জংলুর ভাষায়। মায়ের কান্নার আকুতি শুনে জঙ্গলের মধ্যে থেকে মানুষ বের হয়ে আসে এবং সে খুব চিৎকার চেঁচামেচি করে বলতে থাকে, তুই আমার আবার কেন মানুষ বানালি? তো তখন হচ্ছে সে হচ্ছে ওই তার মায়ের কান্না তার মস্তিষ্কে খুব হ্যামারিং করতে থাকে এবং ওই হ্যামারিংটা সে নিতে চায় না আর কি, যে না আমি এই কান্নার শব্দ নেব না। আমি জংলু, আমি লাশ কাটা ঘরের একজন ডোম, আমি একটা অচ্ছুত, আমি একটা নিকৃষ্ট মানুষ এবং আমার ক্ষমতা নাই লাশ ঘর থেকে এই লাশটা তার মাকে দিয়ে দেই, ফলে আমি এটা কানে নিতে চাই না। ফলে সে প্রচুর ড্রিঙ্কস করতে থাকে আর কি। এই সিকোয়েন্সে কাজ করছি আমি, ডায়লগ ছাড়া এক্সপ্রেশনের প্রচুর কাজ। একটা সময় আমি অনুভব করলাম আমার কোথাও একটা বোতলের মধ্যে পানি নিয়ে খাচ্ছে আর কি, মদ খাওয়ার অভিনয় করতেছি, কোথাও একটু ঠান্ডা অনুভূত হচ্ছে। আমি ধুতি পরছি, ধুতির নিতে একটা বড় হাফ প্যান্টও আছে, দুটোই সাদা কালার। তো জেস্টারের কাজ করতে গিয়ে এনিহাউ হাফ প্যান্টটা ফাটে গেছে, তারপর যা ঘটার ঘটছে। তো সেটা ইম্প্রোভাইজ করে মেকআপ করা গেছে, কারণ মঞ্চের লাইট তখন এত কম ছিল দর্শক পর্যন্ত আর যায়নি আর কি, যেহেতু স্ক্রিনের কালারও ডার্ক ছিল। আরেকটা ঘটনা হচ্ছে, আমি তখন বিশ্ববিদ্যালয় থিয়েটারে কাজ করি। বিশ্ববিদ্যালয় থিয়েটারে কাজ করতে হাবিবুর রহমান হাবিব ভাইয়ের লেখা গরল নাটকে কাজ করছি। তো গরলে মায়ারানী চরিত্র করতাম আমি, আমরা যাদের ট্রান্সজেন্ডার বলি আর কি, সেই ট্রান্সজেন্ডার কমিউনিটির একজন সদস্য। তো যথারীতি আমার কস্টিউম ছিল লাল রঙের শাড়ি, লাল ব্লাউজ, লাল পেটিকোট, লাল গহনা অলংকার, লাল চুড়ি, এরকম একদম লাল লিপস্টিক টিপস্টিক দিয়ে সাজানো। তো আমি এই ধেই দিতে গিয়ে একটা সময় অনুভব করলাম, তো আমি তো আর্টিফিশিয়াল নারী হয়েছি, ফলে কিছু অঙ্গ প্রত্যঙ্গ তো আমার তৈরি করা লাগছে, কোনো একটা অঙ্গ খুলে পড়ে গেল। আমরা যে ধারাবাহিক করলাম জবের ব্যাপার, সেখানেও তো সেখানে তো আমি ক্যামেরা কাট করতে বলতে পারছি, তাই না, যে দাদা ক্যামেরা কাট করো, অঙ্গ খুলে চলে যাচ্ছে। কিন্তু পথনাটকে সেটা কি করব? আচ্ছা, ওখানে একটা মজার ঘটনা হয়েছিল, সেটা হচ্ছে যে আমরা যখন রমনা পার্কে শ্যুট করছি, তুই আর শিশির হচ্ছে হিজড়া সেজে করছিস, মানে কোনো এক জায়গায় বসে, আমি নিষেধ করা সত্ত্বেও তোরা ইউনিটের বাইরে যায়, দূরে যায় হয়তো কিছু একটা করছিলি, বসে আছিলি, কিছু একটা করছিলাম, তেমন কিছু না। তোদের দুইজন রে সত্যি সত্যি হিজড়া বাহিনী তাড়া করছিল। হ্যাঁ, এবং এটা আমরা বড় একটা ট্র্যাপে পড়ছিলাম, তার জন্য দোষও আমাদের। আমরা শুটিং এর, সত্য কথা বলে দেবো, হ্যাঁ সমস্যা নেই, বকা টকা দিও না, হ্যাঁ, কারণ এই কাজটা আসলে শুটিং ইউনিটের জন্যই রিস্কি ছিল। শুটিংয়ের সময় যখন আমাদের শট নাই, আমরা তোমার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরে জিজ্ঞেস করলাম আমাদের শট কয়টা সিকোয়েন্সের পর, বলে 3টা সিকোয়েন্স। 3টা সিকোয়েন্স মানে 3 ঘন্টা সময়, অগাধ সময় আমাদের কাছে। চলো আমরা ঝাঁপায় পড়ি। কোথায়? এই রমনা পার্কে যত কাপল আছে, যত প্রেমিক প্রেমিকা বসে আছে, সবার কাছে হিজড়া সেজা টাকা তুলব। আমরা 2400 টাকা তুলে ফেলছি। 2010 সালের 2400 টাকা মানে অনেক টাকা।
2400 টাকা তুলে ফেলছি। এর মধ্যে হঠাৎ করে ওই কমিউনিটির 5-7 জন এসে হাজির। আমাদের এরিয়ায় তোদের ঢুকতে দিল কে? এই এরিয়ায় তো আমরা টাকা পয়সা তুলি, দোকানে দোকানে তোরা টাকা তুলতেছিস। দিদি বিশ্বাস করো, আমরা আসলে এই জিনিস না। তোরা কারা? আমাদের শুটিং চলে, আমরা আসলে নাটকে অভিনয় করতেছি। তারা কোনোভাবেই কনভিন্স না, তাদের আমরা কোনোভাবেই বুঝাতে পারিনি, এবং তারা এখন আমাদের তুলে নিয়ে যাবে, কারণ তাদের ডেরায় আমরা ঢুকে পড়ছি। একটা পর্যায়ে আমি বাধ্য হয়ে যেটা করলাম, টান দিয়ে আমার মাথার উইক খুলে ফেললাম। দেখো ওই ছেলে মানুষ সেও খুলে ফেলতেছে, বুঝছো, মানে সেও আর্টিফিশিয়াল একটা পড়ে আছে, মানে এটা তো খোলাই যায়। আরো বিপদ, প্রমাণ দেওয়ার কোনো সুযোগ নাই। এক পর্যায়ে আমি আরো কিছু অঙ্গ প্রত্যঙ্গ খুলে ফেললাম। এবং তুমি আমার বকেছিলে তোর মেকআপ কি হইলো। আরে জান বাঁচানো ফরজ, দৌড়ায় রমনা পার্কে লেগে যায়, মুখ টুক ধুয়ে, এই দেখো আমি এই জিনিস না দিদি, আমি অন্য জিনিস। তারপরে আমাদের ছাড়ে। এক পর্যায়ে তারা দাবি করলো, কত টাকা তুলেছিস বল? বললাম 500 টাকা। 300 টাকা তাদের দিয়ে 200 টাকা আমরা নিয়ে পালাইলাম কোনো রকম। তোমারে ভয়ে বলি নাই আর কি। 2100 টাকা তার ইনকাম থাকলো, সব মিলে 2100 টাকা ইনকাম আর কি। শিশুটিকে দিয়েছিলাম 900 টাকা, আর বাদ বাকিটা আমি হজম করে ফেলছি। এবং ওই নাটকের শুটিং শেষে আমার অফিসিয়াল কোনো একটা কাজে কোথায় যেন আমার ফিল্ডে যাওয়ার কথা। আমার যতটুকু মনে পড়ে যে শাহবাগের ফুলের দোকানে শুটিং শেষ, ডে ক্লোজ। তুমি ডে ক্লোজ ঘোষণা দিলা, আমি তোমারে বললাম দাদা তাহলে আমি রওনা দিয়ে আমি গাড়ি ধরবো, বলে তোমার একটা হাঁক দিলাম। তুমি যে কি লজ্জায় বেগুনি হয়ে গেলা যে একজন হিজড়া কমিউনিটির মানুষ জনসম্মুখে ফুলের দোকানে তোমারে জড়ায় ধরছে। আচ্ছা, অনেক মজা হলো। আমরা স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীর বছরে বঙ্গবন্ধুর সেই 7ই মার্চের ভাষণ, তারপরে 25শে মার্চের কালো রাত, 26শে মার্চ দীর্ঘ 9 মাস যুদ্ধ, তারপরে 50 বছর পেরিয়ে গেল। এখন আমরা ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন না, সত্যি সত্যি ডিজিটাল বাংলাদেশে বসবাস করছি। অভূতপূর্ব উন্নয়ন হয়েছে বাংলাদেশে। মনে পড়ে অনেক দিন আগে আমরা মুজিবনগরে গিয়েছিলাম একটা ডকুমেন্টারি করতে, মুজিবনগর নিয়ে ডকুমেন্টারি করছি। মুজিবনগর স্মৃতিসৌধ নিয়ে আমাদের একটা ডকুমেন্টারি, কিংবদন্তি মুজিবনগর। তো সেখানে ওখানে যে গাইড থাকেন, উনি খুব ভালো ইংলিশ বলেন, উনি আমাদেরকে ব্রিফ করলেন। উনি প্রাতিষ্ঠানিক শিক্ষায় একজন শিক্ষিত না, হ্যাঁ, কিন্তু অনেক মানুষের সঙ্গে জীবনে চলাফেরা করেছেন, দেখা সাক্ষাৎ হয়েছে, বিদেশি। তো ওই জায়গায় হুট করেই কাজ করতে করতে আমার মনে হলো যে পর্বটা যদি একটা গান দিয়ে, একটা গানের হামিং দিয়ে শুরু এবং শেষ হয়, তাহলে বোধহয় অসাধারণ হয়। যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই। আমরা আজকে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর এই শুরুর ক্ষণে, সুবর্ণ জয়ন্তীর বছর শুরু হয়ে গেছে, আমরা তোর মুখে ওই বিষয়টা, ওই গানটা কিংবা ওই হামিংটা শুনতে শুনতেই বোধহয় বিদায় নিতে পারি। নিশ্চয়ই। এবং এই গানটা তো আসলে শুধু গান না, এই গানটা একটা ইতিহাস, একটা চেতনা, একটা ঐতিহ্য, একটা স্বীকৃতি, এবং সেই সাথে একটা আকুতি। ওই আকুতিটা থেকে যায়, ওই আবেদনটা থেকে যায় যে সত্যি সত্যি যদি রাজপথে একটা মিছিল শোনা যেত, বঙ্গবন্ধুর মুক্তি চাই। এবং আমার মনে হয় তুমি আমার সাথে একমত যে আমরা যারা বঙ্গবন্ধুকে দেখিনি, বঙ্গবন্ধুকে পড়েছি, বঙ্গবন্ধুকে শুনেছি, তাদের মধ্যে তো ওই হাহাকারটা আছেই, তাই না? ওই মিছিলে কেন আমি থাকতে পারলাম না? আমি কয়েকদিন আগে বঙ্গবন্ধুর জন্মদিনে একটা কবিতার মতো করে লিখেছি, একটা অডিও করেছি আমাদের ইয়ের জন্যে, খোকাকে লেখা চিঠি। সেখানে আমি তাকে বেড়াতে আসার জন্য বলছি, এবং আসো না খোকা একদিন বেড়াতে, গরিব হলেও শুকনা মুড়ি আর একদলা গুড় তো দিতে পারবো। আমি ভিজুয়াল দেখাইছি সেখানে যে ডিজিটাল বাংলাদেশ, স্বপ্নের পদ্মা সেতু, কালারফুল বাংলাদেশ। তার মানে ওইটা
একটা শ্যাডো দেখিয়েছি, যে আমি বলছি আমি গরিব হলেও তোমাকে একটু শুকনা মুড়ি আর একটু গুড় তো খাওয়াতে পারবো, কিন্তু আমরা আসলে গরিব নাই, আর আমরা ভালোর দিকে। তোমার সোনার বাংলা এখন সত্যিই সোনার বাংলা হওয়ার পথে, যদি আমরা পথ না হারাই। তো আমরা সেটা শুনতে শুনতেই বিদায় নিতে পারি, আর কোনো কথা নাই, সেটা শুনতে শুনতেই বিদায় নিতে পারি। যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে না, যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে না। যদি রাজপথে আবার মিছিল হতো, বঙ্গবন্ধুর মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই। তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা। যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই, বঙ্গবন্ধু মরে নাই। সত্যি যদি আগামীকাল সকালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই, পৃথিবীটা পাল্টে যেত, দেশটা রঙিন হয়ে উঠত। যার একটা আঙুলের ইশারায় এই দেশটা স্বাধীন হলো। আমরা স্বাধীনতার 50 বছর পার করে সুবর্ণ জয়ন্তী উৎসব করছি। সকলকে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর মহোৎসবের শুভেচ্ছা। ভালো থাকবেন।